বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। আমরা প্রতিদিনই কোনো না কোনো একজন লেখক, সাহিত্যিক, কবি তাদের সাথে আড্ডা দেই, কিন্তু আজকে যার সাথে আড্ডা দেব তিনি তার সর্বমহলে এবং স্বঘোষিত একজন আড্ডাবাজ হিসেবে পরিচিত। তার নাম নাজমুল হক তপন। স্বাগতম আপনাকে তপন ভাই, কেমন আছেন? এই তো আপনাদের সঙ্গে আড্ডা দিব, খারাপ থাকার কোনো সুযোগই নাই। আমি একটু শুনতে চাই, আপনার সাথে আমার একটু কিছুক্ষণ আগেই গল্প হচ্ছিল, আপনার জীবন সম্পর্কে আমি শুনছিলাম। সেখানে আমি গল্পে পরে যাব, যেহেতু আমরা বইমেলা নিয়ে কাজ করছি। আমি একটু আপনার এই বইটা সম্পর্কে জানতে চাই, যেটা আমার হাতে আছে, সেটা হচ্ছে ছোটদের মেসি। এই বইটা কেন লেখার মনে হলো? যে মেসি সম্পর্কে তো আমরা সবাই জানি, ছোটদেরকে চিন্তা করে মেসি সম্পর্কে আপনি কেন লিখলেন? মেসির সঙ্গে ছোটদের যে অ্যাটাচমেন্ট, এটা মানে অভূতপূর্ব। যেমনটা হচ্ছে মেসির যে জীবনটা, এটা শৈশবের ঘরে কাটানো একটা জীবন। মেসি শৈশবকে উনি সবসময় টেনে নিয়ে গেছেন যেখানে গেছেন। যেমন যে মেসির মাত্র 13 বছর বয়সে আসেন কোথায়? স্পেনে খেলতে আসেন, বার্সেলোনায়। মাত্র 13 বছর বয়স, তখন তার স্কাউট হিসাবে স্কুলিং ছিল। মেসির যে উচ্চারণ, যে শব্দের যে মানে যে কথা বলে, সেই যে আর্জেন্টিনার বা তার যে আঞ্চলিকতা, সেই আঞ্চলিকতার প্রভাবটা রয়ে গেছে তার ভাষায়। মেসি যখন গোল করতেন তখন তার দাদিমাকে স্মরণ করতেন আকাশের দিকে তাকিয়ে। তো এই মেসি যে বিয়ে করেছেন, সে বিয়ের একদম বাল্যবান্ধবীকে। উনি যখন মেসি মানে কি সারা পৃথিবীর সব মানুষ চেনে, ধরে নেওয়া হয় এই ধরনের মানুষজন বিয়ে শাদীর ক্ষেত্রে বেছে নেন কাদেরকে? কোন ফিল্ম স্টার অথবা কোনো সেলিব্রিটি লেভেলে সেই বাল্যবান্ধবীকে বিয়ে করেছেন। তো মেসির খেলার যে ধাঁচ, এই ধাঁচের সাথে স্পেন ধাঁচের কোনো মিল নাই। মেসির যে ট্র্যাডিশনাল যে ল্যাটিন ঘরানা, এতে বলকে খেলানো, বলের উপর অভূতপূর্ব কন্ট্রোল, মানে ম্যারাডোনা যেমনটা খেলতেন বা হচ্ছে জিকোরা যেমন খেলতেন, মেসির খেলার ভেতরে সেই ল্যাটিন ধাঁচটা ছিল। কিন্তু মেসি মাত্র 13 বছর বয়সে আসেন স্পেনে, কিন্তু তার পুরো জীবনটা আসলে শৈশবের এক্সটেনশন, শৈশবের বিস্তৃতি মেসির জীবনটা। তো এই কারণে আর এটা তো একটা দিক গেল মেসির। এটা তো মেসির ব্যক্তিগত বিষয় যে উনি শৈশবকে টেনে নিয়ে গেছেন। আর ইউনিসেফের মেসি একজন অ্যাম্বাসেডর ছিলেন। মেসির সাথে দেখা হয়েছে কাদের? দেখা যাবে যে বাচ্চাদের এই যে সম্পর্কগুলো, এটা অদ্ভুত। যেমনটা হচ্ছে আফগানিস্তানের একটা ছেলে, যুদ্ধবিধ্বস্ত আফগানের, সেই ছেলেটা হচ্ছে কী এটাকে বলে যে পলিথিনের মেসি জার্সি নিয়ে নাম্বার দিয়ে যে পলিথিনের এটা করেছিলেন, মেসি তার সঙ্গে দেখা করেছিলেন। আফগানের যুদ্ধবিধ্বস্ত ইরাক, একই ঘটনা। সে মেসি খেলা দেখতে যেতে অনেক কিলোমিটার পা হেঁটে যেত। তো ওইখানে বোমা পড়ে, তো মেসি তার সঙ্গে বেশি দেখা হয়েছে। তো আর একাধিকবার এমনটা হয়েছে, মেসি খেলছে, কোনো একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, মেসিকে হচ্ছে একটা অটোগ্রাফ নিতে। ওই সবাই যে অনেক প্রোটেক্টেড থাকে বা অনিরাপত্তা চেষ্টা করছে, তখন মেসি ওইটা একটু বাচ্চাটাকে সুযোগ দিয়েছে যেন সে তার কাছে যেতে পারে, আসে ছবি তুলতে পারে। তো এরকম আর কি, যে মানুষটার সাথে শিশুদের এত ভালো সম্পর্ক, বা যে মানুষটা তার শৈশবকে এত বেশি গুরুত্ব দেয়, সেজন্য চিন্তা করলাম যে আসলে মেসিকে নিয়ে তো অনেক সিনেমা আছে, অনেক ডকুমেন্টেশন আছে। মেসি কি বাচ্চাদের জন্য মেসি, আর এগুলো সব বাদ দিলাম, মেসি বাংলাদেশে এসেছিলেন। তো এটা আমাদের খুব, যেমন ম্যারাডোনাকে আমরা সরাসরি দেখিনি, জিদান অবশ্য বাংলাদেশে এসেছিলেন, মোহাম্মদ আলী ক্লে এসেছিলেন। যেহেতু মেসি বাংলাদেশে এসেছিলেন, তো এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার যে আমরা বাংলাদেশের আর স্পোর্টসের ভক্ত, বা দেখা যায় যে বেশিরভাগই বাচ্চারা। মেসির বাংলাদেশে আসাটাকে অনেক বেশি প্রেরণা ছিল আমার জন্য, যে মেসিকে নিয়ে লেখার আমি প্রেরণাটা পেয়েছি আসলে মেসি বাংলাদেশে আসছে এই কারণটাই। সেই হিসেবে আপনার চিন্তাটা হলো এটা কত বছর বয়সী উপযোগী বাচ্চাদের জন্য? এটা বাচ্চাদের হলেও সব বয়সীরা পড়তে পারে। আমি কিছুক্ষণ আগে এসে পড়ছিলাম, যেমনটা বলি, যেমন স্পোর্টস, যেমন আমরা ওয়ার্ল্ড কাপ দেখি, সেখানে নানা নানি দাদা দাদি নাতিদের 3 জেনারেশন একসঙ্গে বসে বসে আমরা ফুটবল দেখি না, বিশ্বকাপ ফুটবল। তো এখানে কি আসলে বয়সভেদ থাকে? যখন মানে তার মানে এটা তো ফুটবলার, মেসি তো বিশ্বকাপ জয়ী ফুটবলার, আর মেসি আর ফুটবল তো সমার্থক, মানে একটা বিনে সুতোর মালা। তো সেই জায়গাটাই জেনারেশন এখানে কোনো ভ্যারি করার কোনো কারণই নাই। কেন? যেহেতু আমরা একটা যখন বিশ্বকাপটা দেখি বা ফুটবল দেখি, তখন 3-4 জেনারেশন একসঙ্গে দেখি, সেজন্য এই যে 3-4 জেনারেশন একই সঙ্গে পড়তে পারে, বিনি সুতো এই গাথা মালার মতন বিষয়টা। আপনি তো ছোটদের নিয়ে আরো কয়েকটা বই লিখেছেন, ছোটদের নিয়ে লেখার আগ্রহ আপনার কিভাবে তৈরি হলো? ছোটদের নিয়ে লেখার আগ্রহ কেন? তো এটা আসলে আমি তো আসলে সে অর্থে লেখকই না, যে লেখক ভাবার কোনো সুযোগও নেই আমার নিজেকে। তো এর যেটা হয় কি, যে আমি তো ছোটো ছিলাম, তখন আমি যে বইগুলো পড়তে চাইতাম, আমি কি স্পোর্টসেরও বই পড়তে চাইলাম। আমার কাবুলিওয়ালা খুব প্রিয় ছিল, সুকুমার রায়ের ছড়া খুব প্রিয় ছিল। তো এটা আর কি, যে বলা যায় যে হচ্ছে তখন কেউ আমাকে একটা বই দিলে বা বাচ্চাদের কোনো লেখা থাকলে আমি গোগ্রাসে গিলতাম ওইটা।
এতে সংবাদে যে শিশু তখন তো বিভিন্ন পত্রিকায় সাহিত্য বা শিশু পাতাগুলো খুব পেয়েছিল, তো শিশু পাতাগুলো বেশ রিচ ছিল। তো ওগুলো আমরা মানে এই যে শিশু সাহিত্য পড়ার যে আমার নিজের আগ্রহ ছিল, সেটা মনে হয় যে যেটা হয় কি যে মানে আপনার চাহিদাটা তখন বোধহয় পুরোপুরি পূরণ হয়নি, সেটা একটা অন্য ব্যাপার, চাহিদা পূরণ বিষয়টা একটু আলাদা। তো শিশু সাহিত্য পড়ার যে আগ্রহ থাকে, যেটা হয় কি যে যেমন ধরেন ইয়েতে আমার খুব খাবার খেতে ভালো লাগে, মানে ধরে নেন আপনার খুব খাবার খেতে ভালো লাগে, আপনিও কিন্তু চাইবেন যে ওই যে খাবারগুলো আপনি পছন্দ করতেন তার আপনার বেবিদের বা আপনার পরের জেনারেশনকে সেই খাবারগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আপনার একটা বই বুনবুন বেগুনি নিয়ে একটা গল্প বলছিলেন, সেই গল্পটা কি আমাদের দর্শকদের একটু শোনাবেন? বুনবুন বেগুনি আমার বেবি বেশ আগের লেখা, এটা বোধহয় 10 বছর বা 8-9 বছর আগের লেখা। আমার বেবিদের 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত। আপনার নিজের মেয়ের বয়স তখন 4 থেকে 7 বছরের। আর একটু বলে নিই যে আমার বেটার হাফ জব করতেন ইয়েতে ওই 9টা-5টার জব, মানে আড়ঙের ডিজাইনার ছিলেন। তো যার ফলে আমাকে বেবিকে রাখতে হতো সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমার রাখতে হতো। তবে ওই যে বেবিকে আমার সঙ্গে বড় হয়েছে, তো বেবি ওই যে কয়েকটা বছর তো আমরা খুবই কাছ থেকে দেখছি ওর আচরণগুলো, কথা বলা শিখছে আদো আদো বলে, তারপরে পার্সোনালিটি তৈরি হচ্ছে, স্কুলে যাচ্ছে। তো তার এইগুলো আর আমার বেবি করতো কি যে প্রচুর গল্প শুনতে পছন্দ করতো, মানে প্রচুর, মানে তাকে নতুন নতুন গল্প বলতে হবে বা আর যখন কোনো আমি নতুন গল্প বলতে পারতাম না তখন বেবি বলতো কি যে হচ্ছে ওই মিনি শোনাও, মিনি মানে কাবুলি আলাম মিনি, তো আমাকে একটা মিনি শোনাও। তারপরে একদিন বলে কি যে তুমি একটা মিনি লিখতে পারো না, মানে বিষয়টা এরকম। তো আমার ভিতর জানে না যে মিনি লেখা রবি ঠাকুরকে যেটা মানায় সেটা সামর্থ্যের সীমাবদ্ধতা তো থাকেই, তো এটা বড় হলে এখন হয়তো বুঝে। তো যখন বয়স 4-4.5 বছর তখন কি মানে বাচ্চাদের পছন্দ কি ছড়া কেটে কেটে কথা বলা আর ওই রং খেলে, বিভিন্ন রং আঁকিবুকি করে উল্টা পাল্টা এদিকে এই সেই। তো রং মেলানোর ক্ষেত্রে একজনকে আমরা বললাম যে হচ্ছে ধবধবে যদি সাদা হয়, কুচকুচে কালো হয়, তো বলে হ্যাঁ টুকটুকে লাল হয়, তাহলে এইটা হচ্ছে হলুদ কি হবে, বেগুনি কি হবে। তা আমরা সব আমি আরও মিলাই, মানে এটা ছিল হচ্ছে বেডটা ছিল এরকম, আমি একটা প্রস্তাব দেবো, ও একটা প্রস্তাব দিবে, দুজনের একটা মিলে গেলে মানে যদি বলো একটা আমি যেমন হচ্ছে ইয়েতে হলুদ বললাম, মেয়ে বললো না এটা পছন্দ হয়েছে, তাহলে এটা ওকে। কিন্তু একজন যদি আমরা অপোজ করি ওটা হবে না। বেগুনি নিয়ে পড়লাম বিপদে, আমরা 2 দিন ধরে মিলাইতে পারি না, কারণ একদিন দেখি মেয়ে ওই হঠাৎ 4 হাত পা ছড়ে লাফালাফি করছে, বাবা 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 কি পাইছি কি পাইছি, বুনবুন বেগুনি। এই যে বুনবুন বেগুনি, তারপর থেকে মনে হচ্ছে যাবা এটা তো বেশ খুব ভালো লাগলো, এটা তো ভাবলাম যে বই লিখবো বুনবুন বেগুনি নামে। এটা কি আপনার প্রথম বই ছিল নাকি? না, এটা বই ছিল 3rd সম্ভবত। তার আগে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে যে বিশ্বকাপ ক্রিকেটটা হলো সেটা নিয়ে লিখছি, আর বিভিন্ন 2000 বা বিভিন্ন সংখ্যায় বড় বড় লেখাগুলো লিখতাম, ক্রীড়া সাহিত্যের উপরে কিছু বইটই আছে, আর এটা বোধহয় 3rd বই ছিল। আচ্ছা, আপনি তো পেশায় একজন স্পোর্টস রিপোর্টার, তো পাশাপাশি আপনি লিখছেন, আপনি নিজেকে লেখক বলে দাবিও করেন না, তারপরে যেহেতু আপনার এতগুলো বই আছে, একটু জানতে চাইবো লেখক হিসেবে আপনার বইমেলা থেকে কেমন প্রত্যাশা আছে? বইমেলায় আমি যে পরিমাণ সময় কাটিয়েছি, তো এতে ওই পরিমাণ সময় মানে একটা সময় ছিল যে এটাকে একটা সময় কেন, যে আমি যখন প্রথম বইমেলা আমি অন্তত 15-20 বছর টানা বইমেলা একেবারে শুরু করতাম, শেষে যেতাম। তার বইমেলার সাথে ওই অ্যাটাচমেন্টটা আমার ছিল, কারণ বইমেলা ছিল অনেক বড় আড্ডার জায়গা। তখন যত কর্পোরেটের এরকম দূরত্বটা ছিল না, তখন হচ্ছে যেমন হচ্ছে আমি যদি অভিজ্ঞতাগুলো বলি, যে সব কবিরা আসছে ইয়েতে, নির্মলেন্দু গুণদা বা এরকম তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ স্যার, যখন আড্ডাগুলো খুব মানে ক্যাজুয়াল ছিল যে ইয়েতে ওই বাংলা একাডেমিতে, তো খুবই মজার ছিল। আমার লিটিল ম্যাকরা আসতো প্রচুর, তো আমরা এত বেশি আড্ডা মারতাম, তো মানে আড্ডা মারার জন্য বইমেলা খুব ভালো একটা জায়গা ছিল আমার জন্য। ওই একটা মাস আড্ডার একটা বলা যায় আড্ডাটা তীর্থভূমি ছিল বা তীর্থক্ষেত্র ছিল, এটা একটা একটা এক্সপিরিয়েন্সও বলি। যেমন হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের প্রথম আসলো বোধহয় বইমেলাতে নারী, প্রথমবার নারী বইটা ছিল একটু মানে মলাট ছিল না, এখন যেমন বইয়ের সুদৃশ্য মলাট থাকে, এটা তো পরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বইটা। হ্যাঁ, ওই নারীটা পরের বার আসলো একটু বেশি মলাট, পিকমিতে ছবি ছিল। তো ইয়েটা ওই এতে কে যেন বললো যে হুমায়ুন আজাদ স্যারকে জিজ্ঞাসা করলো যে স্যার গতবার দেখলাম যে আপনার বইয়ে নারী ছিল খোলামেলা, এবার দেখি নারী অবরুদ্ধ। হুমায়ুন আজাদ স্যার বললেন যে আমরা নারীকে তো এভাবে অবরুদ্ধ করতে চাই, এইসব বিষয় আসলে ছিল আর কি। তো বিশাল একটা আড্ডা, বিশেষ করে লিটল ম্যাক চত্বরের আড্ডা, আর এত লেখকদের সাথে সরাসরি দেখা করার সুযোগ, এইসব মিলিয়ে বইমেলার সাথে আমার মানে মানসিক অ্যাটাচমেন্ট অনেক বেশি। আর যেটা হয় কি যে আমি আসলে বই লিখতেই চাই না, কিন্তু যখন ওই যে ফেব্রুয়ারি মাসটা শুরু হয়, 1 তারিখ আসে, তখন দেখি যে মেলা একটা উৎসব। তো এই উৎসবে
একটা অংশ নেওয়ার অংশ জন্য, হয়ে ওঠা। অংশ হয়ে ওঠার জন্য। সেমন যে বই তো আমি লিখতেই পারি, এটা লিখলাম। বা বই সব বই মানসম্মত হতেই হবে কোনো শর্তও তো নাই, বা আগের জন্মে কোনো দাসখত দিয়েও আসিনি যে আমার এই জন্মে খুব বড় লেখক হইতে হবে। এটা মেলায় পার্টিসিপেশন, আসলে বলা যায় আমরা মেলায় অংশ নিতে চাই। এই আপনি যেটা বললেন মেলার অংশ হয়ে ওঠা, সেরকম একটা মানসিক একটা তাড়না থেকে বা এরকম, মানে আড্ডাবাজ আমিও আছি। মানুষদের এই ধরনের তাড়নার ভেতরে বেশ পড়তে হয় বোধহয়। হ্যাঁ, আড্ডার গুরু তো ছিলেন হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। তো মুস্তফা আলী তো অনেক বড় লেখক। তো রবি ঠাকুর মুস্তফা আলীকে নিয়ে বলেছিলেন যে এত বড় প্রতিভা হাসিতে হাসিতে ফুরাই গেল। তো রবি ঠাকুরও নাই, মুস্তফা আলীও নাই। তো এই কিন্তু আড্ডার ধারা তো রাখতে হবে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সম্ভবত মুস্তফা আলীর জন্ম 13ই সেপ্টেম্বর, আমার জন্ম 15ই সেপ্টেম্বর। তা আমি এই যে আমি ফেসবুকে অসংখ্যবার লিখেছি যে ইয়েতে আমার খুব মানে বড় লস হয়ে গেছে যে আর 2 দিন আগে পরে মুস্তফা আলীর যদি 15 তারিখ হতো বা আমার 13 তারিখে হতেই পারতো, এই আর কি। অসংখ্য ধন্যবাদ তপন ভাই, আপনার সাথে আড্ডা দিয়ে দারুণ লেগেছে। আপনি যে নিজেকে একজন স্বঘোষিত আড্ডাবাজ বলেছেন, আমি তখন শুরুতে চিন্তা করছিলাম যে সবাই এটা মিনো করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আড্ডা দিয়ে আসলেই আমার আজকে দারুণ লেগেছে। ভালো থাকবেন, আপনার বইয়ের সফলতা কামনা করছি। আশা করি পরবর্তী বইমেলায় আবারও একটা নতুন বই লিখে আপনি আবারও বইমেলার একটা অংশ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আজকের আড্ডাও আপনাদের ভালো লেগেছে। আজকে তো একদম জলজ্যান্ত একজন আড্ডাবাজ মানুষের সাথে আড্ডা হয়েছে। আমরা কিন্তু প্রতিদিনই এমনভাবে গল্প করি নতুন নতুন লেখকদের সাথে, কবিদের সাথে, বা প্রখ্যাত কবি, লেখক, সাহিত্যিকদের সাথে। তাদের বইগুলো নিয়ে কথা বলি, তারা কোন চিন্তা থেকে তাদের বইগুলো লিখেছেন, তাদের বইগুলো পড়লে আপনারা কি জানতে পারবেন, কেন কিনবেন, এই সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা চেষ্টা করি আপনাকে একটু সাহায্য করতে, যে বইমেলায় যে আমরা একটা বুক লিস্ট তৈরি করি, সেই বুক লিস্টটা তৈরি করতে যেন আপনার একটু সহজ হয়, সেই চেষ্টাটা করি আমরা। আমাদের আড্ডা শুনতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।